গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ টপিক জিকে এর একটা ক্লাস, সায়েন্স স্পেশাল ক্লাস। সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস করানো হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। ওকে, তো আমাদের ক্লাস রুটিন পাচ্ছ সকাল 8:30 থেকে, এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হয়। প্রত্যেকে ফলো রাখো, গ্রুপে জয়েন করো, এবং পেড কোর্স আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কোনটি? আইসোটোপ নেই, আইসোটোপ কি এটা প্রত্যেকের ধারণা আছে আশা করি, নাকি একটু বলে দেব। তো আমরা জানি যে পরমাণুতে কি থাকে। একটা পরমাণু, ধরো আমরা কার্বন লিখলাম, কার্বনের সংকেত C, কার্বনের এরকম 6, 12 লেখা হয়। আবার কার্বন আমরা 6, এখানে লিখলাম 14। তো এই যে ব্যাপারটা আমরা লিখলাম, তাহলে এই জায়গায় আমরা কি লিখি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা লিখি, বা এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। আর এই যে 12 লিখলাম, এটা কি? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে খেয়াল করতে হবে যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যে ডিফারেন্সটা তোমরা পাচ্ছ, প্রোটন সংখ্যা এখানেও 6, এখানেও 6, কিন্তু ভর সংখ্যা এখানে 12, এখানে 14। তাহলে এই যে ডিফারেন্সটা পাচ্ছ, এটাকে আইসোটোপ বলা হবে। অর্থাৎ যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হবে। অর্থাৎ কার্বনের দুটো আইসোটোপ আমরা যদি দেখি, C14, C12, নর্মালি C12, C14, এটা কিন্তু রেডিও কার্বন ডেটিং কৌশলে ব্যবহার করা হয় C14 আইসোটোপ। ওকে, তো এই যে ব্যাপারগুলো, এই আইসোটোপের কনসেপ্টটা কিন্তু এটাই। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা এক হবে, প্রোটন সংখ্যা সমান, কিন্তু 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 কি আছে? ভর সংখ্যাটা আলাদা। এই হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা, ভর সংখ্যা আলাদা হবে, এটাকে আমরা বলি আইসোটোপ। এবার কিছু পরমাণু পাবো তাদের ভর সংখ্যা মিলে গেল কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হবে? আইসোবার হবে। এবং কিছু পরমাণু পাবো নিউট্রন সংখ্যা মিলে যাবে। নিউট্রন সংখ্যা কোথায় পাচ্ছি? দেখো বলছি যখন, একবারে একটু বলে দিই, তোমাদের রিভিশন হয়ে যাবে। ভর সংখ্যাটা কিভাবে গুনতে হয়? ভর সংখ্যাটা কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার সঙ্গে তুমি কি যোগ করবে? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ওকে, এটাকে বলা হবে ভর সংখ্যা, প্রোটন নিউট্রন সংখ্যার যোগফল। এখানে ইলেকট্রনের কনসেপ্টটা আসবে না। ইলেকট্রন তো, প্রোটন যে কটা থাকে, ইলেকট্রন সেই কটা থাকে। একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস, সেখানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ভর সংখ্যা যখন সমান, ভর সংখ্যা যদি সমান হয়, ধরো আমি XYZ দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা পরমাণু X লিখলাম, এখানে লিখলাম 22, একটা Y লিখলাম, এখানে লিখলাম 22, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 9, কথার কথা। তাহলে এই দুটো পরমাণু একে অপরের কি হবে? এই দুটো পরমাণু যে লিখলাম একে অপরের কি হবে? এগুলোকে বলা হবে একে অপরের আইসোটোপ, আইসোবার। আইসোবার, ভর সংখ্যা এক, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আলাদা, এটাকে আমরা বলবো একে অপরের আইসোবার। কি বলছি? আইসোবার। বার থেকে ভর মনে রাখবে, ভর সংখ্যাটা সমান হয়। এই একটা এক্সাম্পল বলতে পারো। ওকে, এখানে একটা কমা দিচ্ছি। দুটো আলাদা আলাদা একে অপরের আইসোবার। আর একটা আইসোটোন, আইসোটোনটা কিরকম? গ্যাপটা সমান হবে। ধরো এখানে একটা X লিখলাম, এখানে লিখলাম 15, এখানে লিখলাম 25। আমি জাস্ট কোনো পার্টিকুলার তোমার মৌল দিয়ে বোঝাচ্ছি না, একটা হাইপোথেটিক্যালি। এখানে একটা Y লিখলাম, এখানে লিখলাম তোমার
14, এখানে লিখলাম 24। এদের একে অপরের কি বলা হবে? একে অপরের কি বলা হবে? এখানে যদি খেয়াল করি 25 মাইনাস 15 পাচ্ছি 10, এখানে যদি খেয়াল করি 24 মাইনাস 14 পাচ্ছি 10। মানে এই যে 10টা পেলাম, এটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলাম, এটাকেই বলা হবে নিউট্রন সংখ্যা। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয়, নিউট্রন সংখ্যা সমান, কিন্তু শুধু নিউট্রন সংখ্যা সমান হলেই আমরা বলতে পারবো একে অপরের আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান হলে এদেরকে বলা হবে একে অপরের আইসোটোন। টোন থেকে তোমরা মনে রাখতে পারো দন্তান্ন থেকে নিউট্রন সংখ্যা সমান। তো এই হচ্ছে 3টি কথা, এগুলো পরীক্ষায় আসে। এবং এখানে ডিফারেন্স একটা প্রশ্ন, সোডিয়ামের আইসোটোপ নেই, ইউরেনিয়াম, কার্বন, ক্লোরিন এদের আইসোটোপ আছে। ওকে, পাশাপাশি যদি মনে রাখো সব থেকে বেশি আইসোটোপ আছে কোন মৌলের? পোলোনিয়াম। সব মৌলের যে আইসোটোপ থাকবে এরকম কোনো ব্যাপার নেই, কিছু কিছু আছে কিছু নেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস এটা একটা আয়ন, এটা একটা আধান আছে আমরা দেখতে পাচ্ছি, ওই জন্য এটাকে আয়ন বলছি। এখানে ইলেকট্রন কটা আছে? যে কোনো পরমাণু, আমরা জানি একটা পরমাণু এরকম ভিতরে থাকে নিউক্লিয়াস আর বাইরে থাকে ইলেকট্রন মহল। ইলেকট্রনের বিভিন্ন কক্ষ থাকে, এক বা একাধিক কক্ষ থাকে, এটাকে বলা হবে নিউক্লিয়াস, আর এটাকে ইলেকট্রন মহল। তো ইলেকট্রন হচ্ছে বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করে। তো এই কক্ষপথে মানে বাইরে থাকে, ইলেকট্রন কিন্তু চেঞ্জ হয়। ইলেকট্রন হয়তো কোনো ঘর্ষণ লাগার ফলে দুটো বস্তু আহিত হয়ে যায়, মানে কি এর ইলেকট্রন ওর ওখানে চলে গেছে, ওর ইলেকট্রন এখানে চলে এসছে, এরকম হতে পারে। তা H প্লাস, নর্মালি আমরা হিলিয়ামে যদি বলি ইলেকট্রন কটা আছে? 2টি আছে। হিলিয়াম প্লাস মানে কি একটা পজিটিভ বেশি হয়ে গেছে, মানে ইলেকট্রন একটা কম আছে, মানে এখানে একটা হবে ইলেকট্রন। তোমাকে ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করেছে, প্রোটন জিজ্ঞাসা করেনি, প্রোটন সেম থাকবে, ইলেকট্রন চেঞ্জ হবে, একটি হবে। ওরকম যদি প্রশ্ন আসে যে বলো অক্সিজেন, অক্সিজেন প্লাস প্লাস, কথার কথা, তাহলে এখানে কটি ইলেকট্রন আছে? বা অক্সিজেন 2 প্লাস, এটাকে অনেক সময় দেখা যাবে অক্সিজেন 2 প্লাস এইভাবে লেখা হচ্ছে। এখানে অক্সিজেনের হচ্ছে থাকে 8টি, তাহলে অক্সিজেন প্লাস প্লাস মানে হচ্ছে 8 মাইনাস 2, 6টি ইলেকট্রন থাকবে। ওকে, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। নিচের কোনটি লোকাল হরমোনের উদাহরণ? বলতে পারবে লোকাল হরমোন কাকে বলে? লোকাল হরমোন কাকে বলে? লোকাল হরমোন বলা হয় যে সমস্ত হরমোন যেখানে উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থলে কাজটা করে, অন্য জায়গায় যাবে না, সে যেখানে উৎপত্তি সেখানেই কাজ করছে, সেটাকে বলা হবে লোকাল হরমোন। তো মানুষের শরীরের কথাই যদি বলা হয়, থাইরক্সিন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়, অ্যাড্রিনালিন তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়, টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে, সেরোটোনিন কোথা থেকে নির্গত হয় বলো? তো এইখানে টেস্টোস্টেরন এই যে হরমোনটি, এটা কিন্তু যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে, অর্থাৎ এটাকে আমরা লোকাল হরমোন বলবো। নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে এবং তোমাকে নির্ধারণ করতে হবে। ওজোন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। তো এখানে আমরা যদি পর্যায় সারণীর দিকে একটু খেয়াল করি, এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল এগুলো সব আছে 17তম শ্রেণীতে। এবং এখানে আমরা যদি দেখি ওজোন, এটা একটা অক্সিজেনের রূপভেদ, অক্সিজেনের রূপভেদ, এটা কিন্তু আলাদা আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন,
পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি যে রোগটি হয়, উপস্থিতিতে কোন রোগ হতে পারে? তো এখানে চারটি অপশন রয়েছে: অ্যাডামস সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম, টার্নার সিনড্রোম। পানীয় জলে যদি আর্সেনিক থাকে, তোমরা প্রত্যেকে বলতে পারবে যে কি হয় স্যার, ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়, হাতের তলায় পায়ের তলায় কালো কালো ছোপ পড়ে, যেটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। ফ্লোরাইড জনিত দূষণে কি হয়, হাড়ের ক্ষয় হয়, ফ্লোরোসিস রোগ হতে পারে। আর এই যে নাইট্রেট বেশি থাকলে বলা হবে ব্লু বেবি সিনড্রোম হবে, বাচ্চাদের শরীর নীল বর্ণের মতো হয়ে যাবে, যেটাকে ব্লু বেবি সিনড্রোম বলা হয়। তো পানীয় জল আমরা যদি দেখবে, এখন বর্তমানে প্রচুর অ্যাকোয়াগার্ড বেরিয়েছে মার্কেটে। যে পানীয় জল আমাদের শরীরের, আমরা যদি বলি যে কত ভাগ জল, আমাদের যদি সেলগুলো দেখি সেখানে যদি দেখায় প্রায় 70% জল। তোমার ভাবলে অবাক হতে পারে যে মানুষের শরীরে 70% প্রায় জল। ওকে, তাহলে জলটা কতটা ভাইটাল রোল প্লে করছে, তাই তো? জলটা কতটা ভাইটাল রোল প্লে করছে, এবং এই জল যদি কোনো রকম ভাবে দূষিত হয়, নানান রকম রোগ হতে পারে। জলবাহিত প্রচুর রোগ রয়েছে আমরা জানি, পাশাপাশি এই ধরনের উপস্থিতিতেও বেশ কিছু রোগ হতে পারে। পানীয় জলের বর্তমান আমরা বিভিন্ন অ্যাকোয়াগার্ড, সেখানে দেখা হয় টিডিএস, টোটাল ডিসলভ সলিউশন কি কি আছে, কি ধরনের পার্টিকেল রয়েছে, মিনারেলস কি কি রয়েছে, আর তারপর পিএইচ কত হবে জলের, পানীয় জলের পিএইচ লিমিট আমরা জানি 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করতে হয়। আচ্ছা, একটি অধাতব পরিবাহী এখানে কোনটি? অধাতু, তাই তো? প্রশ্নটা হচ্ছে অধাতু এখানে কোনটি? উত্তর হবে গ্রাফাইট। সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে বলা হয় মেটালয়েড বা ধাতু কল্প, তাই তো? অ্যালুমিনিয়াম ধাতু। অধাতু এখানে গ্রাফাইট, যেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে এবং মোটামুটি খুব ভালো না, আবার খুব খারাপও নয়। আমরা উড পেন্সিলের যে মোচ থাকে, উড পেন্সিলের যে শীষ থাকে, সেখানে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়। কোনো রকম ভুল করে ইলেকট্রিক বোর্ডের প্লাগের মধ্যে উড পেন্সিল দিয়ে চেক করতে যেও না, কারেন্ট শক লাগবে। আচ্ছা, স্টেথোস্কোপ নিচের কোনটির ব্যবহার হয়? স্টেথোস্কোপ যে যন্ত্রটা চিকিৎসায় ব্যবহার করা হয়, এটি কোন, এখানে শব্দের কোন ধর্মটাকে কাজে লাগানো হয় বলতে পারবে? স্টেথোস্কোপ যে যন্ত্রটা, দেখবে ডাক্তাররা লাগিয়ে থাকে বুকে, এরকম দেখতে থাকে কেমন সাউন্ড আসছে, তো সেখানে শব্দের প্রতিফলনটাকে কাজে লাগানো হয়। মানব দেহের সর্ববৃহৎ প্রোটিনের নাম কি? উত্তর কি হবে প্রত্যেকে বলো? সর্ববৃহৎ প্রোটিন এর নাম কি হবে? প্রথম মেন, ইলাস্টিন, মায়োসিন, টাইটিন। উত্তর হবে অপশন ডি, টাইটিন সব থেকে বড় প্রোটিনের নাম। স্নায়ুকোষ যে এমব্রায়োনিক স্তর থেকে উৎপন্ন হয় সেটির নাম কি? স্নায়ুকোষ কোন এমব্রায়োনিক স্তর থেকে, ভ্রূণের কোন স্তর থেকে নির্গত হয়? এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম নাকি এক্টোডাম, মেসোডাম উভয়? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। মনে রাখবে অপশন এ, এক্টোডার্ম। আমরা জানি যে রক্ত উৎপন্ন হয় মেসোডাম থেকে, মেসোডাম থেকে রক্ত উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয়? একটা নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হবে? ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি। তো এই যে প্রশ্নটা ভালো করে খেয়াল করো, কি হবে এখানে উত্তর? দারুণ একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয়, তোমাদের উত্তর করে আসতে হবে সঠিকভাবে।
দেখো দূরত্ব অতিক্রম করার হার, এটাকে বলা হবে বেগ। আর যদি বলা হতো বেগের পরিবর্তনের হার, সেটাকে বলা হতো ত্বরণ। কতটা দূরত্ব যাচ্ছে এবং কোন অভিমুখে, এখানে মেনশন করেছে অভিমুখটা, তাহলে অভিমুখ যখনই বলবে তখন আমাদের ভেক্টর রাশিতে চলে যেতে হবে, ভেক্টর রাশি বেগ। আর তুমি যদি বলো দ্রুতি, দ্রুতির ক্ষেত্রে অভিমুখটা যদি না থাকতো তাহলে দ্রুতি হতো। এটা স্কেলার রাশি, স্কেলার রাশি। এই যে রাশিগুলো স্কেলার ভেক্টর, স্কেলার ভেক্টর, এই যে রাশিগুলো তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটা থেকে প্রশ্ন আসে। স্কেলার রাশির মান থাকবে, অভিমুখ থাকবে না। কিন্তু ভেক্টর রাশি, এখানে এই যে তিনটি রাশি তোমরা দেখছো সবগুলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, বেগ, ত্বরণ, সরণের মধ্যে সম্পর্কটা কি? যদি বলা হয় সরণ, সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব। তুমি এ থেকে বিতে গেছো, এ বিন্দু থেকে বিতে এইভাবে এইভাবে গিয়ে এখানে পৌঁছেছো বি, তোমার সরণ হবে সরলরৈখিক দূরত্ব। এখান থেকে এইটুকু হবে সরণ। এই সরণকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে বেগ, এটাকে বলা হবে বেগ বা ভেলোসিটি। আবার তুমি বেগ এই রাশিটাকে যদি আবার সময় দিয়ে ভাগ করো, অর্থাৎ সময়ের সাপেক্ষে কিরকম বেগ বাড়ছে, সেটাকে বলা হবে ত্বরণ, ত্বরণ বা মন্দন। যদি বেগ বাড়ে সেটাকে বলা হবে ত্বরণ, আর যদি কমে যায় সেটাকে বলা হবে মন্দন। তাহলে ত্বরণ অবলিক মন্দন আমরা লিখতে পারি, বা তুমি শুধু ত্বরণই মনে রাখো। ত্বরণ মানে বাড়বে আর মন্দন মানে কমবে, দুটো রাশি একে অপরের বিপরীত। এই হচ্ছে বেগ, সরণের সঙ্গে বেগ, বেগের সঙ্গে ত্বরণের সম্পর্ক। এগুলো কিন্তু একটা বেসিক জিনিস, তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, ভরের সঙ্গে ত্বরণের গুণফল কি হবে? এটাও কিন্তু পরীক্ষায় আমি বহুবার ক্লাসে করিয়েছি, তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার করাই। তো এই করানোর উদ্দেশ্য একটাই, যে এগুলো পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্ন থাকে। এটা একটা সূত্র, ভর এবং ত্বরণের গুণফলকে আমরা বলি বল, অপশানে ফোর্স। অর্থাৎ বল, এটাকে তুমি ওজন বলও বলতে পারো। বল মানে ভর ইন্টু ত্বরণ, আর যখন এখানে আমরা লিখবো যে ওজন, ঠিক আছে, এখানে যখন লিখবো ওজন, এটাও কিন্তু একটা বল। ওজনের সময় কি লিখি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। রাশিগুলো ভালো করে খেয়াল করো, একই কিন্তু। হ্যাঁ, যখন আমরা ওজন বলছি, ওজনটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, এক ধরনের বল, সেটা আকর্ষণ বল। পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাকেই বলা হয় ওজন বল। তাহলে বল এবং ওজন এটা একই রাশি। ওকে, বলের সময় আমরা লিখছি ভর ইন্টু ত্বরণ। তার মানে যদি আমরা এইভাবে দেখি, এটা যদি বল হয়, এর মধ্যে একটা রাশি হচ্ছে ওজন। মানে তোমার সেই ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বোঝায়, তোমরা রিজনিং এ এই ক্লাসগুলো বিষয়গুলো করো, যে ভেন ডায়াগ্রাম দিয়ে কোনো একটা বিষয় বুঝলাম, তাহলে বল একটা বড় ধরো, তার ভিতরে একটা রাশি হচ্ছে ওজন। ক্লিয়ার? বল এবং ওজনের মান, সরি, একক একই কিন্তু হবে, একক বা ইউনিট সেম হবে। এই জিনিসটা খেয়াল করবে। তাহলে বলের মধ্যেই একটা ওজন, সেটা বলের ভিতরেই আছে। এখানে স্পেসিফিক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর কেন্দ্রের দিকে একটা যে অভিকর্ষ বল আছে এবং তার ফলে যে ত্বরণটা উৎপন্ন হয়, সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এটাকে আমরা জি দিয়ে লিখি নর্মালি, ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি। এই জিটা অভিকর্ষজ ত্বরণ বলা হয়। নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য? বলো, এখানে উত্তর কি হবে? জীবাণু বিয়োজ্য বলতে গেলে যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যাবে। ওকে, পরিবেশের সঙ্গে মিশে যায়। দুটো কথা আছে, একটা হচ্ছে বিয়োজ্য অবিয়োজ্য। অর্থাৎ পরিবেশের সঙ্গে যেগুলো মিশে যাবে সেগুলোকে জীবাণু বিয়োজ্য বলবো। জীবাণু দ্বারা বিয়োজ্য আমরা জানি, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা
কোনো তুমি যদি একটা গাছ দীর্ঘদিন পড়ে আছে মাটিতে, একটা সময় মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যায়, এটা কিভাবে হয়? তো বিভিন্ন জীবাণুর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, তো এগুলোকে কি করছে, পচিয়ে নষ্ট করে দিচ্ছে। এবং এর মধ্যে আমরা অপশন যেগুলো আছে, এই প্লাস্টিকটা অবিয়োজ্য, তরকারির খোসা বিয়োজ্য, বেলুন, এটা কাঁচ, এগুলো কিন্তু দেখবে মাটিতে যেভাবে থাকে ওইভাবে পড়ে আছে। কাঁচ এটা অবিয়োজ্য। যে নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায় তা হলো কোনটি? শুধু আরএনএ তে পাওয়া যাবে, শুধু। এখানে প্রশ্নটা একটু জাস্ট এ হবে, তোমাদের মনে হতে পারে স্যার অ্যাডেনিন, গুয়ানিন সেগুলোও তো পাওয়া যায়, থিয়ামিন, সাইটোসিন পাওয়া যায়, শুধু আরএনএ তেই পাওয়া যায়। প্রশ্নটা এটা হবে যে শুধু আরএনএ তে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউরাসিল। আমরা জানি ডিএনএ এবং আরএনএ দুটো নাইট্রোজেন বেস, তো সেখানে ডিএনএ তে আমরা যদি দেখি থিয়ামিন পাওয়া যায় আলাদা করে, থিয়ামিন, আর এখানে থাকে ইউরাসিল, আর তিনটাই একই থাকে। নিচের কোনটি স্নায়ুর অংশ নয়? স্নায়ু বা স্নায়ুতন্ত্রের মধ্যে কোনটি পড়ে না? স্নায়ু কোষ আমরা যদি দেখি, স্নায়ু কোষের মধ্যে থাকে নিউরন। স্নায়ু কোষ বলা হয় নিউরনকে। তো নিউরনের মধ্যে তার ছবিটা যদি আমরা দেখি, সেখানে অ্যাক্সন, ডেনড্রন, সোয়ান কোষ, নিজলদানা ইত্যাদি উপাদান থাকে, কিন্তু ট্রোপোমাইসিন নামক এরকম কোনো বিষয় স্নায়ু কোষের বা স্নায়ুর অংশ নয়। নিম্নের কোনটি কম্বোজ শ্রেণীর উদাহরণ? কম্বোজ শ্রেণী, কম্বোজ শ্রেণীর উদাহরণ আমরা শামুক, ঝিনুক ইত্যাদি বলতে পারি। বলো ওআরএস এর পুরো কথা কি? ওআরএস আমরা দেখবো যে পেট খারাপ হলে, টাইফয়েড হলে, সেক্ষেত্রে ওআরএস ব্যবহার করা হয়। তো ওআরএস এটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন। বার্ড ফ্লু ভাইরাসের নাম কি? সাংকেতিক নামটা কি? বার্ড ফ্লু ভাইরাস প্রধানত হাঁস, মুরগি ইত্যাদি জাতীয় প্রাণীতে, পক্ষী জাতীয় প্রাণী, সেই সমস্ত প্রাণীদের বেশি অ্যাটাক করে। এবং এই ভাইরাসের যে সাংকেতিক নাম আছে H5N1। মনে রাখতে হবে প্রশ্নটা। ভারতের কোন হটস্পটে তুমি এক শৃঙ্গ গন্ডার দেখতে পাবে? তো হটস্পট যে জায়গাটা, হটস্পট বলতে কি বোঝানো হয়? পরিবেশের একটা কথা, যে ইকোলজিক্যাল হটস্পট, বাস্তুতান্ত্রিক হটস্পট। এটা কি? এটা হচ্ছে এমন কিছু স্থান নির্ধারণ করা হচ্ছে যেখানে প্রচুর ভ্যারাইটিস জীব পাওয়া যায়। ভ্যারাইটিস মানে বহু ধরনের প্রাণী, বা অন্যভাবে যদি বলা হয় যে প্রচুর এন্ডেমিক প্রজাতি পাওয়া যায়। এন্ডেমিক প্রজাতি বলতে গেলে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই জন্মায়, সেটা অন্যান্য জায়গায় জন্মাবে না, একটা ইউনিক ব্যাপার রয়েছে। তো হটস্পট একটা বৃহৎ অঞ্চলকে বোঝানো হয়, এবং পৃথিবীতে এরকম হটস্পট হচ্ছে কটি আছে? পৃথিবীতে এরকম হটস্পট রয়েছে 36টি। তার মধ্যে আমরা যদি ভারতের দিকে দেখি, ভারতে হটস্পট রয়েছে 4টি। 4টি কি কি? সুন্দাল্যান্ড মানে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওই দ্বীপপুঞ্জকে একসঙ্গে বলা হয়। ইন্দো বার্মা, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট, এই হচ্ছে 4টি হটস্পট। এখানে এক শৃঙ্গ গন্ডার আমরা যদি দেখি, এক শৃঙ্গ গন্ডার আমরা কাজিরাঙ্গা অভয়ারণ্যে পাবো। পূর্ব হিমালয় বলতে পারি, পূর্ব হিমালয়ে এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সান্দ্রতা, যেটা আমরা বিশেষ করে তরল এবং গ্যাসের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, কঠিনে কিন্তু নয়। একটা প্রবাহী, যেগুলো প্রবাহ হতে পারে, প্রবাহী চলার পথে যে বাধা, আভ্যন্তরীণ বাধা, সেটাকে বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। তো ভিসকোসিটি ইংরেজিতে বলা হয় সান্দ্রতাকে। তো এই সান্দ্রতা পরিমাপ করা হয় ভিসকোমিটার নামক যন্ত্র দিয়ে। ভিসকোমিটার নামক যন্ত্র দিয়ে। আচ্ছা, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন অ্যাসিড সংক্রান্ত প্রশ্ন। হাইড্রোক্লোরিক অ্যাসিড,
তার আগের নাম, বা তাকে মিউরিয়াটিক অ্যাসিডও বলা হয়। এই Cl মনে রাখবে। H2SO4 সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা অয়েল অফ ভিট্রিয়ল, রসায়নের রাজা ইত্যাদি কথা বলে থাকি। আচ্ছা, বর্তমানে আমাদের TWS একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো তোমরা পাবে। ফাউন্ডেশন ব্যাচ 3.0, এসএসসির একটা ফাউন্ডেশন, রেলের একটা স্পেশাল ফাউন্ডেশন আছে। আচ্ছা, ফাউন্ডেশন 2.0 যেটা হয়ে গেছে রেকর্ডেড ব্যাচ, সমাধান WBKPর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। এছাড়া WBKP-PSCর একটা জেনারেল প্র্যাকটিস ব্যাচ, যেগুলো আমাদের করানো হচ্ছে ইতিমধ্যে। তো যদি কারো মনে হয় যে ব্যাচ নিতে ইচ্ছুক, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, সেখানে গিয়ে তুমি পারচেস করতে পারো। ওকে, আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেল তো বিভিন্ন স্কেল রয়েছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, অনেক রকমের স্কেল আছে। তো কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে তোমার সম্পর্কটা বুঝতে হবে, তাহলে তুমি উত্তর করতে পারবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কেলভিন স্কেলে কত বলতে পারবে? 273 কেলভিন। যদি বলা হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে? 273 প্লাস 1 হবে 274 কেলভিন হবে। তাহলে এখানে তোমাকে যদি 27 বলা হয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড 273 প্লাস 27 করবে 300 কেলভিন হবে। একদম সিম্পল হিসাব, তুমি যোগ করে দেবে 273-এর সঙ্গে। 273-এর সঙ্গে যোগ করলেই তুমি অ্যান্সার করে আসতে পারবে। কিন্তু যদি ফারেনহাইটের সঙ্গে সেলসিয়াসের তুমি কনভার্ট করো, সেখানে কিন্তু এই সূত্র খাটবে না, কারণ ফারেনহাইট স্কেলের পার্ট নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু আলাদা, তাহলে ডিফারেন্সটাও আলাদা। এখানে এরকম মিলে যায়, কারণ কি এখানে আমরা যদি খেয়াল করি, অনেক কথা বলছি, নিম্ন স্থিরাঙ্ক মানে কি? যেখানে জল জমে বরফ হয়, স্থিরাঙ্ক মেনলি এটা জলের কথাই ধরা হয়। যেখানে বরফ হবে, জলটা কি হবে? জলটা হবে বরফ, আমরা এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলি। আচ্ছা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি? স্থিরাঙ্কটা হচ্ছে তোমার যেখানে জলটা কি হবে? জলটা হয়ে যাবে বাষ্প, জল ফুটে জলীয় বাষ্প হবে, সেটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি। যদি কেলভিন স্কেলে বলো তাহলে কত? এটা 273 কেলভিনে কিন্তু ডিগ্রি লেখা হয় না, এটা 373, মানে এখানে সরি ডিগ্রি লেখা হয় না। এখানে মনে রাখতে হবে এদের যে ডিফারেন্সটা তুমি দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা 100 ডিফারেন্স এখানে, আর এখানেও কিন্তু 100 ডিফারেন্স। ওই জন্য কিন্তু এক এক যোগ করলে মিলে যায়। হ্যাঁ, যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 আর 2 275 কেলভিন, কিন্তু ফারেনহাইটে মিলবে না ওইভাবে। কেন? কারণ ফারেনহাইট এটা 32 থেকে শুরু হচ্ছে, 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে গ্যাপটা কত? 180-র গ্যাপ আছে, ডিফারেন্সটা 180-র আছে। ভালো করে তোমরা খেয়াল করতে পারো। এখানে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্কটা হয় কি? সেলসিয়াসের সঙ্গে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, এই হচ্ছে সম্পর্ক ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলের। ওকে, অনেক কথা বলেছি, প্রত্যেকে যারা কানেক্ট আছো। এবার বলো এক্স রশ্মিটা কি? এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। আচ্ছা, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? এটা প্রশ্নটা WBCS এ এসেছে, বা বহু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, সহজ প্রশ্ন হলেও আসে। আমরা উদ্ভিদের রেচনের পদ্ধতি জানি, কিছু উদ্ভিদ পাতার সাহায্যে রেচন ত্যাগ করে, পত্র ত্যাগ, পর্ণমোচী উদ্ভিদ, যেমন আমড়া হতে পারে, শাল হতে পারে, শাল গাছ পর্ণমোচী একটা উদ্ভিদ। কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয়? ক্লোরোসিস রোগ প্রধানত উদ্ভিদে দেখা যায়, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাবে। তো এটা কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে ম্যাগনেসিয়াম।
এর অভাবে ক্লোরোসিস রোগ হয়। নিচের কোনটি অধাতব পদার্থ নয়? এটা তোমরা হোমওয়ার্ক করো। এখানে আজকের ক্লাস এন্ড করছি। আউট অফ 25 তোমরা স্কোর কত করেছো? আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝিয়ে করানোর, এবং অনেক ইনফরমেশন, অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, তো সকলের সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই।